চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্য উচ্ছেদে চলছে বিশেষ অভিযান। এপিসি ট্যাঙ্ক, সাজোয়া যান নিয়ে অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ভিতরে তল্লাশি চালাচ্ছি, এই পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। কাল থেকে দেশে 14 স্থানে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের বিতরণ। মালিকানায় থাকবেন পরিবারের নারী প্রধানরা। পর্যায়ক্রমে দেয়া হবে সারা দেশে। বইমেলা নিয়ে প্রকাশকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। আয়োজনের সময় নিয়ে নাখোশ অনেকে। ঈদ আনন্দের অনুষঙ্গে বই যুক্ত করার আহ্বান। রমজান মাস হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, তো আমরা যে ছাত্রছাত্রীদের একটা ক্রাউড পাবো সেটাও সম্ভব হচ্ছে না। মেলা আসলে সময় দিয়ে হয় না, মেলা হয় বই মেলা, যেহেতু বই মেলা বইয়ের প্রস্তুতি দিয়ে প্রকাশকরা সরকারকে সহযোগিতা করার জন্য বই মেলা এসেছে, কিন্তু আমাদের এখানে কোনো ধরনের প্রফিট উঠে আসবে বলে আমি মনে করি। জ্বালানি স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানছে ইরানের মিসাইল। মোস্তফা খামেনিকেও হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। শুরুতে ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে একে একে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান, ডগ স্কোয়াড সহ ভারী অস্ত্রসজ্জিত একাধিক গাড়ি ছিল, অ্যাম্বুলেন্সও। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাস মুক্ত করতেই এই যৌথ অভিযানে অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 ও চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ এবং বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য মূলত পাহাড় কেটে প্লট বিক্রি ও চাঁদা আদায় ঘিরে। প্রায়ই ঘটে সংঘর্ষের ঘটনা। গত 19 জানুয়ারি ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের ঘিরে মারধর করে ইয়াসিন বাহিনী। 4 জনকে তুলে নিয়ে গিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। ভেতরে তল্লাশি চালাচ্ছি, এই পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। তবে আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই ব্যাপারে এই জন্যই ঢুকেছি এবং ইনশাল্লাহ এটা আমাদের পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। অভিযানের বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী আল আমিন শিকদারের কাছ থেকে। আল আমিন, অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আইন শৃঙ্খলা বাহিনীর কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, কি বলছেন তারা? সেটার সাথে আমরা কথা বলে যে তথ্যটা আমরা পেয়েছি, এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় তারা অভিযান পরিচালনা করছে এবং সেখানে অভিযান পরিচালনা করার পর অন্তত 10 থেকে 11 জনকে তারা এখন পর্যন্ত আটক করেছে। যে তথ্যটি রয়েছে র্যাবের যে বিশেষ যে ফোর্স, যে স্পেশাল ফোর্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই স্পেশাল ফোর্সের পাশাপাশি র্যাব 11, র্যাব 15, র্যাব 7, বিজিবি, আমরা যদি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর যে এপিসি ট্যাঙ্ক, সেগুলো নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে প্রবেশ করেছে। পুলিশের শুধুমাত্র চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নয়, চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সদস্যদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। পুলিশের যে একটি বিশেষ ইউনিট রয়েছে এপিবিএন, তাদেরকেও কিন্তু এখানে আমরা দেখছি যে এনে জড়ো করা হয়েছে। সব মিলিয়ে আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী 1500 থেকে 2000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তথ্য অনুযায়ী 1500 থেকে 2000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। লক্ষ্য একটাই, রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র বলা হতো এই জঙ্গল সলিমপুরকে, যেখানে একজন আসামিকে ধরতে এসে একজন র্যাব সদস্য নিহত হয়েছিলেন।
তিনি এক র্যাব সদস্য সহ সর্বমোট 4 জন র্যাব সদস্য গত 19 জানুয়ারি এই জঙ্গল সলিমপুরে হামলার শিকার হয়, সেই তথ্য অনেকটা ভয় দরিয়ে দেয় এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাগায়। এই যে একটি জায়গা, সেখানে কেন প্রশাসন যেতে পারে না? সেখানে শুধুমাত্র এই র্যাব প্রাণী হারাননি, এর আগে গণমাধ্যম কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। জেলা প্রশাসন যখন উচ্ছেদে আসে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয়েছিল প্রশাসন। সেই জায়গাটিতে আজ ব্যাপক পরিসরে অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে কোনোভাবেই এই জায়গাটি কোনো নির্দিষ্ট কোনো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে না থাকে। আর সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সেই অভিযানটি পরিচালনা হচ্ছে ভেতরে যে আলীনগর, যেটি মূল ঘাঁটি বলা হয় সন্ত্রাসীদের, সেই জায়গাটিতে সেনাবাহিনীর ক্যাম্প করার একটি পরিকল্পনা রয়েছে। কারণ এখানকার যারা সাধারণ মানুষ, তারা বারবার বলছেন যে এই জায়গাটি নিরাপদ করতে হলে ক্যাম্পের কোনো বিকল্প নেই, পুলিশের চেকপোস্টের কোনো বিকল্প নেই। আলামিন, আপনাকে ধন্যবাদ। পুলিশ সদর দপ্তরে প্রেস ব্রিফিং করছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। র্যাব ও মহাসড়কে দায়িত্ব পালন করছে। দেশের প্রধান মার্কেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চুরি ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঈদকে সামনে রেখে পোশাক শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে প্রায় এক ধরনের অসন্তোষ তৈরি হয়, যা আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। আসন্ন ঈদে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে অসন্তোষ তৈরির আশঙ্কা রয়েছে। এমন গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান চিহ্নিতকরণের পাশাপাশি শ্রমিক নেতা, মালিক, বিজিএমই, বিকেএমইর সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনারা সেখানে ছিলেন, আপনারা সেখান থেকেও ব্রিফিং পেয়েছেন। এছাড়া উগ্র মৌলবাদীদের উত্থান রোধে আমাদের সজাগ ও নজরদারি বজায় থাকবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা বিশ্বাস করি জনগণ রাষ্ট্রের মূল শক্তি। তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে তাদেরকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, জবাবদিহিমূলক পুলিশ গঠনের ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে। আমরা বিশ্বাস করি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হয়ে আমরা সকলে একযোগে কাজ করে বাংলাদেশকে উন্নয়ন, সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। বাংলাদেশ পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব পালনকালে আমি আপনাদের মাধ্যমে দেশের সম্মানিত নাগরিকগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ পুলিশের সকল ইতিবাচক কার্যক্রম আমরা সবসময় গণমাধ্যমের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পবিত্র রমজান মাসে আপনারা কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেছেন, ধৈর্য ধরে আমার বক্তব্য শ্রবণ করেছেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি এবং সকলের জন্য অ্যাডভান্স ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোক, আমিন। ধন্যবাদ। পুলিশ সদর দপ্তরে ব্রিফ করছেন পুলিশ মহাপরিদর্শক। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নিম্নবিত্ত পরিবারের সুরক্ষায় চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সহায়তা দেয়া হবে। পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু হওয়া এই কার্ডে বাড়বে নারীর ক্ষমতায়ন। পাইলট প্রকল্পে 14 স্থানে প্রথম ধাপে কার্ড পাবে 40,000 পরিবার। আগামীকাল কড়াইল বস্তিতে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিনা বেগমের প্রায় 22 বছরের সংসার, সদস্য 5 জন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। বিয়ের পর একাই টানছেন সংসারের ভার। কাপড় সেলাই করে যতটুকু আয় তার বেশিরভাগই যায় বসত ঘর ও দোকান ভাড়ায়। আর্থিক টানা পড়েন নিত্যদিনের। এই দামের সাথে তো আমরা গরিবরা চলতে পারি না। অনেক জিনিসের দাম, এই এত কম টাকা রোজগার করে এত কিছু তো সম্ভব না। 30 বছরের মিনারার 4 সন্তান। রিকশা চালক স্বামীর যা আয় তাতে খাওয়া পড়াই দুষ্কর। কড়াইল বস্তির রাশেদা বেগম, শিরিন আক্তারের গল্প কম বেশি একই রকম। পড়াশোনা করাবার মতোই নাই, দিতে পড়ালেখা করাইতে পারতেছি না। নিজে তো কাজ করতে পারি না, পুনাই ছোট ছোট বাচ্চা নিয়ে। আমার বেকার, আমার স্বামী নাই। আমার ছেলে একটা বাড়ির থাকে, আর একটা তো টাকা পয়সা চেনে না,
আমি খুব অনেক বিপদ আছি। 10,000 টাকার ওষুধই লাগে। ঠিক মতো এই ওষুধগুলো আনতে পারেন? আর অনেক সময় একবার হাওয়াই। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেয়ার। সেই কর্মসূচির পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে 10 মার্চ। করাইল বস্তিতে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 4 মাসের এই পাইলট প্রকল্প, যার আওতায় 14টি স্থানে 40,000 পরিবারকে কার্ড দিবে সরকার। এর মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেয়া হবে। এই ঘোষণা প্রান্তিক হতদরিদ্র পরিবারগুলোয় খানিক আশার সঞ্চার করছে। এই টাকা রোজগার করে টাকা তো আমার সংসার চলে না। যদি সরকার 2,500 টাকা দিয়ে আমার সংসারে একটু ভালোভাবে চলতে পারবো। অনেক ভালো লাগছে। এরপরে 2 পয়সা খাইমু, 2 পয়সা রাখমু জমাইয়া ভবিষ্যতে লেগা। স্বামীর একটু হেলেবো, সেই পাবো, কষ্ট থেকে একটু দূর হবো। কোনোরকম উন্নতি করার জন্য চেষ্টা করবো, যাতে এটা আমাদের আয়তা হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। সিদ্ধান্ত গ্রহণ সহ সবকিছুতে পরিবারে নারীর ভূমিকা বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা সরকারের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বইমেলা নিয়ে প্রকাশকদের মাঝে কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া, তবে এর মাঝে হতাশার পাল্লাই যেন ভারী। অনেকে নাখোশ মেলা আয়োজনের সময় নিয়ে, আরেক পক্ষ বলছেন প্রতিকূল আবহাওয়া ও রাজনৈতিক পরিস্থিতির কারণে অন্য সময়ে মেলার আয়োজন হলে ক্ষতিগ্রস্ত হতো সব পক্ষ। একদিকে রোজা, অন্যদিকে মেলা। তবে ঋতুর পালা বদলে ঈদের পরই কালবৈশাখীর চোখ রাঙানির শঙ্কা। নির্বাচনের কারণে মেলা এগিয়ে ডিসেম্বরে আয়োজনের প্রস্তাবও হালে পানি পায়নি। মেলা আয়োজনে শুষ্ক আবহাওয়া সহায়ক, তবে পাঠকের উপস্থিতি নিয়ে প্রকাশকরা কি বলছেন? আমরা মূল ধারার যে 350 প্রকাশক এই মেলায় রমজানের মেলায় অংশগ্রহণ করতেই চাইনি, কিন্তু বাংলাদেশের ডিজি সাহেব গুদ হলেন 20 তারিখ উনি মেলা করবেনই করবেন, প্রকাশক আসুক বা না আসুক। প্রকাশক মাত্রই জানেন বইমেলায় ব্যবসা হয় না, এটা মার্কেটিং। প্রায় 1 বছর ধরে প্রস্তুতি না থাকলে এই বইমেলা বিষবৎ ঠেকার সম্ভাবনা অনেক বেশি। বারবার ডেট পিছানোর কারণে পাঠকও বিব্রত হয়েছে। আমাদের বিক্রিটা হয় বিকেলে, আর তখন ইফতারের সময় সন্ধ্যা হয়ে যায়, তো নানা কারণে একটু প্রতিবন্ধকতা আছে। তারপরে যেটা আশান্বিত বিষয় যে কিছু পাঠক আসছেন, যারা আসছেন আমরা ভাবি নাই তারা এতটা আসবেন। মেলা তো এরপরে করতে পারবেন না, আপনি বৃষ্টি হবে, বাস্তবতা নাই। এর আগে করলে করতে হতো আপনি ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে করতে হতো, ভালো ডেট ছিল, এটা প্রকাশক রাজি হয়নি, এটা প্রকাশকদের দোষ আসলে। প্রকাশকদের অনেকেই জোর দিয়েছেন ফেব্রুয়ারিকে ঘিরেই মেলা আয়োজনের। তবে রোজায় মেলা ঠিক কতটা জমল, এখানে কি বিক্রি মুখ্য? প্রকাশকরা কি পেলেন এবার? কেউ বলছেন বছরব্যাপী বই প্রকাশ ও পাঠকের কাছে পৌঁছাবার প্রস্তুতি থাকলে রোজা কোনো সমস্যা নয়। তবে এবারের মেলায় লগ্নিকৃত অর্থ তুলে আনা নিয়েও সন্দিহান অনেকে। অনুরোধের জায়গা থেকে আমরা প্রকাশকরা সরকারকে সহযোগিতা করার জন্য বই মেলায় এসেছি, কিন্তু আমাদের এখানে কোনো ধরনের প্রফিট উঠে আসবে বলে আমি মনে করি না। রমজান মাসে মানুষের এনার্জি থাকে না। একে তো আপনি অফিস ছুটি হয় 4টা বাজে, মানুষের তাড়া থাকে বাসায় যাওয়ার, ইবাদত বন্দিগি আছে, বিভিন্ন ইস্যু আছে। প্লাস আপনার রমজান মাস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, তো আমরা যে ছাত্রছাত্রীদের একটা ক্রাউড পাবো সেটাও সম্ভব হচ্ছে না। মেলা আসলে সময় দিয়ে হয় না, মেলা হয় বই মেলায়, যেহেতু বই মেলা বইয়ের প্রস্তুতি দিয়ে। রমজান মাস ঘুরে ফিরে আগামী 4 থেকে 5 বছর থাকবেই। এরপরে আপনি কোরবানির ঈদ আসছে, রমজানকে প্রতিবন্ধকতা হিসেবে মনে করেন, তাহলে 6 বছর ধরে আপনি কি করবেন? কোনো অল্টারনেট নেই। যে প্রকাশকদের সারা বছরের প্রস্তুতি আছে, সেই প্রকাশকদের আতঙ্কিত হবার কোনো কারণ আমি দেখি না, খুঁজে পাই না। আমার নিজের স্টলের অভিজ্ঞতা আমি দেখেছি, আমার স্টলের কিন্তু গতবারের চেয়ে এই বছরের কেনা বেচার পরিমাণ বেশি, আমি কম বলবো না। তবে সব প্রকাশনীর কর্ণধাররাই বলছেন ঈদ আনন্দের অনুষঙ্গ হতে পারে বই। ঈদ শপিংয়ে মেলা থেকে বই কেনাও হতে পারে নতুন এক প্রচলন, আর তেমনটি হলে লাভবান সবাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর অভিযান। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। রাতভর হামলায় টার্গেট করা হয় ইরানের রেভলিউশনারি গার্ডের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। ইস্পাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমির মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলের। অঞ্চলটিতে বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আরও এক সহযোগীকে তেহরানে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে লেবাননের বৈরুতে একটি হোটেলেও মৃত্যু হয়েছে 5 জনের। এদের মধ্যে 3 জন বিপ্লবী গার্ডের কমান্ডার। মিসাইল হামলার টার্গেট হয়েছে ইরানের অর্ধশত গোলাবারুদ সংরক্ষণাগার, তেলের ডিপো এবং পরিশোধন কেন্দ্র লক্ষ্য করেও টানা হামলা চলছে। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে তাবরিজ, ইস্পাহান, বন্দর আব্বাস, আহভাজ, ইয়াজাদ সহ অনেক অঞ্চলে।
পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র বিভিন্ন দেশ লক্ষ্য করে একের পর এক মিসাইল নিক্ষেপ করছে আইআরজিসি। হামলা চালিয়েছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে। ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। বড় ধরনের হামলা হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন, রাস্তাঘাট, গাড়ি। টানা সাইরেন বাজতে শোনা গেছে তেল আবিব সহ বিভিন্ন শহরে। 24 ঘন্টায় আহত হয়েছে কমপক্ষে 157 জন। বাহরাইনে ইরানের ড্রোন হামলায় আহত হয়েছে 32 জন। ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে স্পাই রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। এর আগে কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও মিসাইল ছুড়েছে আইআরজিসি। সৌদি আরবে হামলায় প্রাণ হারিয়েছে এক বাংলাদেশি সহ 2 জন। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে মুস্তফা খামেনির নাম ঘোষণা করল দেশটির অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুস্তফা খামেনি 88 সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। সর্বোচ্চ নেতা বাছাইয়ের বিষয়ে আগেই সিদ্ধান্ত হলেও যুদ্ধ পরিস্থিতির কারণে আনুষ্ঠানিক ঘোষণায় বিলম্ব করেছে তেহরান। সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী, রেভলিউশনারি গার্ড, আইআরজিসি সহ শীর্ষ নেতারা। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে মুস্তফা খামেনিকে জ্ঞানী, ধার্মিক ও বুদ্ধিদীপ্ত আখ্যা দেওয়া হয়। বিশেষজ্ঞ প্যানেলের সিদ্ধান্তকে যথাযথ আখ্যা দিয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। ঐক্যের ডাক দিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া টিকতে পারবেন না ইরানের সর্বোচ্চ নেতা, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তার অনুমোদন ছাড়া কেউই ইরানের দীর্ঘস্থায়ী শাসক হতে পারবেন না। ট্রাম্প জানান, দেশটি আবার আগের অবস্থানে ফিরে যাক কিংবা একই কাজ করুক এমন হতে দেয়া হবে না। পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না তেহরানকে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেখা যাক কি হয়। এর আগে মুস্তফা খামেনিকে গুরুত্বপূর্ণ নেতা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানে এমন কাউকে নেতা হিসেবে চান যিনি জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা ও শান্তি ফেরাতে পারবেন। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। যুদ্ধের কয়েকদিন পরই তেহরান হার মানবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন চিন্তাও বড় ভুল ছিল বলে মন্তব্য করেন তিনি। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN-এর বরাতে কালিবাফ বলেন, নিঃসন্দেহে ইরানের জনগণ আত্মসমর্পণ করবে না, চালিয়ে যাবে লড়াই ও সংগ্রাম। সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রে তেহরানে হামলার জন্য কোনো উপসাগরীয় দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করলে সেই দেশের বিরুদ্ধেও নেওয়া হবে প্রতিশোধমূলক ব্যবস্থা। আইআরজিসির দেয়া পূর্বের সতর্কতা বার্তার কথাও মনে করিয়ে দেন স্পিকার। বলেন, অবকাঠামোর ওপর হামলা চলতে থাকলে দ্বিধাহীনভাবেই মিলবে পাল্টা জবাব। রাজধানীর যাত্রাবাড়িতে মেহেদী হাসান অপু নামে এক মাদক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 9টার দিকে যাত্রাবাড়ি সবজির আড়তে পায়ের রক কেটে হত্যা করা হয় অপুকে। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু এই তথ্য নিশ্চিত করেন। জানান, নিহত অপু দীর্ঘদিন যাবৎ যাত্রাবাড়ি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন। স্থানীয়রা জানান, ঘটনার পর কয়েকজন আহত অপুকে হাসপাতালে নিয়ে যান। ঘণ্টাখানেক পর মৃতদেহ যাত্রাবাড়ির সবজি বাজারে ফেলে পালিয়ে যান তারা। টিন শেড একটা আড়ত আছে, ওটার নিচে একটা ডেড বডি পড়ে আছে। বয়স অনুমান 25 বছর হবে। ক্রাইম সিনকেও আমরা ইনফর্ম করেছি, প্লাস অন্যান্য এজেন্সিগুলোকে আমরা ইনফর্ম করেছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। পুরো টিম আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা এটা অতি দ্রুত এটার রহস্য উদ্ঘাটন করতে পারবো। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার রাত 9টা থেকে টানা 4 ঘন্টা পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এই সংঘর্ষ চলে। পুলিশ জানায়, উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির হত্যাকাণ্ড নিয়ে তার ভাই হাসানের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের। এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রোববার রাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে
দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভারত থেকে চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে চোরা কারবারিরা। এ সময় বিজিবির এক সদস্য ধাওয়া করলে তার গ্রামের ভেতরে ঢুকে পড়ে। এক পর্যায়ে মাটিতে পড়ে গিয়ে পা ভেঙে যায় এক চোরা কারবারির। এই ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে বিজিবি সদস্যের উপর চড়াও হন। পরে খবর পেয়ে খাদলা বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্য ঘটনাস্থলে গেলে গ্রামবাসী তাদের ওপরও চড়াও হন। এ সময় এক বিজিবি সদস্য আত্মরক্ষার্থে গ্রামবাসীর দিকে অস্ত্র তাক করেন। কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের কর্মকর্তা। ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে এখন থেকেই অতিরিক্ত গাড়ির চাপ। সড়কের হাটিকুমরুল গোল চত্বরে ইন্টারচেঞ্জের কাজ চলমান। ফিটনেসবিহীন গাড়ি ও ৩ চাকার যানবাহন চলাচলের কারণেই দুশ্চিন্তা বাড়ছে। পুলিশ বলছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা সকল প্রস্তুতি নিয়েছে। প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তারা জানান, মহাসড়কের ১৩টি আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে, তাই হাটিকুমরুল ইন্টারচেঞ্জে কোনো সমস্যা হবে না। যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে চান্দাইকোনা পর্যন্ত ৩৭ কিলোমিটার মহাসড়ক, যা ৪ লেনে রূপান্তরিত করতে ধীর গতিতে চলছে উন্নয়ন কাজ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার সংযোগ স্থাপিত হয়। মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে নির্মিত হচ্ছে ইন্টারচেঞ্জ ও উড়াল সেতু, যা বিভিন্ন জেলায় ঢোকার পথকে বিভক্ত করবে। তবে চলতি বছরে এই ইন্টারচেঞ্জের সবগুলো লেনে কাজ চলমান থাকায় দুশ্চিন্তায় এই পথে চলাচলকারীরা। অনেক মানুষ এখান দিয়ে চলাচল করবে, গাড়ি যদি এখানে জ্যাম লেগে যায় তাহলে এই রোডটা একদম অকেজ হয়ে যাবে। আমরা নিরাপদভাবে আমরা ঘরে ফিরতে পারি, আমরা এই রাস্তায় যেন কোনো যানজট না থাকে। পরিবহন শ্রমিকরা জানান, মহাসড়ক ভালো থাকলেও হাটিকুমরুলে হবে সমস্যা। সেই সাথে সড়কের নিরাপত্তা এবং ৩ চাকার যান নিয়েও শঙ্কিত তারা। রাস্তা ক্লিয়ার থাকে তাহলে যানজট হবে না, আর যদি ব্যাপক রাস্তার গাড়ি এক জায়গায় দেয় তাহলে তো যাওয়া যাবে না, তাতে জামই পড়ে থাকা লাগে। সমস্যা হচ্ছে তো অনেক, আমাদের যাত্রী নামা দিয়া অনেক রাস্তা ঘুরে আসা লাগতেছে। এক লাইন দিয়ে সব গাড়ি তো এই আসলে গাড়ির চাপ করবে, তখন যানজট বেশি হবে। দায়িত্বরত কর্মকর্তা জানান, এরই মধ্যে যমুনা সেতুর পশ্চিমের ৩৭ কিলোমিটার মহাসড়কের ১৩টি আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে। সুতরাং হাটিকুমরুল ইন্টারচেঞ্জে কোনো সমস্যা হবে না। ঈদের আগে কাজ আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ঢাকা থেকে যে বগুড়া লেনটা আছে, এটাকে আমরা বলছি র্যাম্বি, এটার আমরা অর্ধেক লেন চালু করে দিব। তো আশা করা যায় এখানে আমাদের ঈদে কোনো জ্যাম হবে না। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আপনারা জানেন যে ছোট গাড়ি এবং এগুলো উল্টো পথে আসে। বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর একসাথে কাজ করে যদি সুন্দরভাবে ম্যানেজমেন্টটা করতে পারে, আমার ধারণা কোনো ট্রাফিক জ্যাম হবে না। সড়কে বাড়তি নিরাপত্তা জোরদার সহ যানজট ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেগুলো নিয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করা হচ্ছে, জানালেন পুলিশ সুপার। আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলেছি এবং তারা এই সংক্রান্তে সর্বোচ্চ পরিশ্রম করে, সর্বোচ্চ মেধা এবং তাদের আন্তরিকতা দিয়ে তারা এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছেন। কিভাবে এই যানজট দূর করা যায়, আমাদের সড়ক শৃঙ্খলা এবং শৃঙ্খলার সাথে এই বিষয়গুলো জড়িত। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে নিরাপদে কর্মস্থলে ফেরার প্রত্যাশা সাধারণ মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রাজধানীর আদাবর থেকে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত 10:45টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা এই তথ্য নিশ্চিত করেন। জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 24-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র গ্রেফতার হলে ডিসেম্বরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছিল জাহাঙ্গীরকে।
দর্শক, এই ছিল যমুনা নিউজে